রূপচাঁদ কমার্স কলেজের চৌহদ্দিতে আজ এক ঝাঁক যুবক যুবতী একমুখী উত্তেজনা নিয়ে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। আজ কলেজের থার্ড এবং লাস্ট স্টুডেন্ট লিস্ট বেরোবে। যেহেতু এই কলেজের থার্ড লিস্টটা সবার শেষে বেরোয়, তাই সব স্টুডেন্টসদের শেষ ভরসার জায়গা এই রূপচাঁদ কমার্স কলেজ। ছেলে মেয়েদের জটলার মধ্যে চাপা উত্তেজনা। এই ভিড়ের মধ্যে যে সব থেকে বেশি টেনশনে আছে সে হলো তিথি। তিথি বসাক মৃত্যুঞ্জয় বালিকা বিদ্যালয় থেকে সদ্য 12 পাশ করেছে। তার কমার্স স্ট্রিম ছিল। উদ্দেশ্য অ্যাকাউন্টেন্সিতে অনার্স করে পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোনো কোর্স করা, বা কিছুই না হলে একটা ম্যানেজমেন্টের ডিগ্রি করে নেওয়া। তাতে একটা চাকরির রাস্তা খুলবে। কলেজটার প্রথম দুটো লিস্টে তিথির নাম বেরোয়নি। যদি এবারও না বেরোয়। কথাটা মনে হতেই শিউরে ওঠে সে। প্রচণ্ড দুশ্চিন্তায় হাতের তালু দুটো ঘেমে ওঠে। তার মনে পড়ে যায় দুদিন আগের এক রাতের কথা। অন্যান্য সাধারণ দিনের মতোই তিথি খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে চলে আসে। ঘরে এসে দেওয়াল ঘড়িতে দেখে যে তখন সবেমাত্র 10টা বাজে। তিথি দরজাটা আলতো আবজে তাক থেকে একটা গল্পের বই নামিয়ে বিছানায় গেল। বরুণবাবু এবং চামেলি দেবীর খাওয়া তখনও হয়নি। গল্পের বই পড়ার ফাঁকে বাবা মায়ের টুকরো টুকরো কথা তিথির কানেও আসছিল। চামেলি দেবী চিন্তিত গলায় বলছেন, বলছি শুনছো, তিথির বিয়েটা এবার সেরে ফেললে ভালো হতো না? তোমার চাকরিটা থাকতে থাকতে এই বিয়ের ঝামেলাটা মিটে গেলেই তো ভালো। বরুণবাবু মুখ তুলে বললেন, বিয়ে এখন? তা নয় তো কি, এরপর কলেজে যাবে, তারপর কোথায় কিসে জড়িয়ে পড়বে তার ঠিক নেই। দুনিয়া রাজ্যের অপমান আর অসম্মান জুটবে তখন কপালে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। দুদিন পরেই তো কলেজের ফাইনাল লিস্ট বেরোবে। যদি সেখানেও কিছু না হয় তখন না হয় ছেলে দেখা শুরু করব। একটা সুযোগ তো আমাদের মেয়ে হিসেবে তিথি পেতেই পারে। এমনিতেও তাকে বাড়ি থেকে দূরে কোথাও পড়তে পাঠাবো না, তাই অযথা চিন্তা করো না। কথাগুলো শুনে তিথির গল্পের বই পড়া মাথায় উঠল। সারা রাত দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারল না। কলেজের মাঠে দাঁড়িয়ে টেনশনে হাত কচলাতে কচলাতে তিথি পুরনো কথাই মনে মনে ভাবছিল। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল তিথি। লিস্টটা কি বেরিয়ে গেছে? তিথি ঘাড় ঘুরিয়ে দেখে তারই বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিথি মেয়েটির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এখনো দেয়নি। কি জানি এত সময় লাগছে কেন? 11টা তো বেজেই গেল। ঠিক। আচ্ছা, তোমারও নিউ অ্যাডমিশন নাকি? হ্যাঁ। বাহ, আমারও। অবশ্য যদি লিস্টে নাম থাকে তবেই। বাই দ্য ওয়ে, আমার নাম মৃন্ময়ী দত্ত। তোমার? আমার আমার নাম তিথি, তিথি বসাক। ওদের কথাবার্তার মাঝেই একজন লোক এসে লিস্টটা টাঙিয়ে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা প্রতিটি ছেলে মেয়ে ছুটে গেল লিস্ট দেখতে। কিন্তু তিথির পা যেন ভারী হয়ে আসে। সে ধীরে ধীরে দাঁড়ায় লিস্টের সামনে। ইতিমধ্যে ভিড় অনেকটাই হালকা হয়ে গেছে। লিস্টে মোট 50 জনের নাম আছে। কাঁপা কাঁপা আঙুলে নিজের নামটা খুঁজতে থাকে তিথি। ভীষণ টেনশন হচ্ছে তার। যদি এবারও না হয় তাহলে তাহলে যে জীবনে আর তার কিছুই করার থাকবে না। ভাবতে ভাবতে এক জায়গায় তার আঙুল থেমে যায়। সেখানে লেখা আছে তিথি বসাক। তিথির শরীর থেকে ঘাম দিয়ে জ্বর ছাড়ে। কলেজের অফিস থেকে ক্লাস শুরুর যাবতীয় তথ্য নিয়ে বাড়ি ফেরে সে। বাড়িতে কলেজের নাম ওঠার কথা বলতে বাবা মা খুব যে খুশি হয়েছিল তা নয়, তবে অখুশিও হয়নি। দুদিন পরেই কলেজ শুরু। হাই তিথি। ও হাই মৃন্ময়ী, কেমন আছো? একটু আগে অবধি কনফিউজ ছিলাম, এখন তোমাকে দেখে একটু একটু স্টেবল হচ্ছি আর কি। ও আচ্ছা, তাই নাকি?
মৃন্ময়ী যতটা কলকলিয়ে কথা বলে তিথি ততটাই চুপচাপ। তবুও মৃন্ময়ী আর তিথির বন্ধুত্বটা হয়েই যায়। এই যে ম্যাডাম, এইভাবে উদাসী হয়ে কার কথা ভাবছেন? ও তুই? না রে, কিছু ভাবছিলাম না। হুম, কিছু তো একটা ভাবছিলিস। এই ঈশানদার সম্বন্ধে ভাবছিলিস বুঝি? ঈশান? কোন ঈশান? হায় ঈশ্বর, এ তুমি আমাকে কার পাল্লায় ফেললে? আরে ঈশান দা, ঈশান রে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কলেজের প্রথম দিনে যখন সিনিয়রদের সাথে পরিচয় পর্ব চলছিল, তখন তো ঈশান দাও ছিল, আর তোর দিকেই হাঁ করে তাকিয়েছিল। সেটা আর কারোর চোখ এড়িয়ে গেলেও আমার চোখ এড়ায়নি ম্যাডাম। দোষ, কি যে বলিস না তুই। হুম, আমার মন বলছে তোর আর ঈশানদার একটা গল্প শুরু হবেই। হ্যাঁ, সেটা তোর আকাশ কুসুম ভাবনাতেই হবে। ফাইনাল ইয়ারের স্টুডেন্টসদের আর কয়েকদিন পরেই পরীক্ষা শুরু হবে। লাইব্রেরিতে একটা বই নিয়ে বসে ঈশান। বইটা খুলেও ঠিক মন বসাতে পারে না। বারবারই চোখের সামনে ভেসে উঠছে সেই মুখটা। কাঁচুমাচু মুখ করে মেয়েটা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের সাথে দাঁড়িয়েছিল। হলুদ রংটা যে এত সুন্দর হয় সেটা মেয়েটাকে পড়তে না দেখলে জানতেই পারত না সে। কি যে অপরূপা লাগছিল মেয়েটাকে হলুদ রঙের সালোয়ারে। ঈশান তো চোখই ফেরাতে পারছিল না। তারপর বহুবার ভেবেছে মেয়েটার সাথে গিয়ে কথা বলবে। এক দুবার সামনে এগিয়েও গিয়েছিল ঈশান, কিন্তু কথা কিছু বলার আগেই মেয়েটার চোখের দিকে তাকিয়েই তার চোখ আটকে যায়। কি যেন আছে ওই দুটো চোখে, ভয়, সংকোচ, নাকি অন্য কিছু। মেয়েটির চোখের দৃষ্টিটাই যেন বারবার ঈশানকে মেয়েটির সাথে কথা বলতে বাধা দিত। তবে এতদিনে মেয়েটির নাম জানতে পেরেছে ঈশান। মেয়েটির নাম তিথি, তিথি বসাক। কেটে গেছে আরো কিছুটা সময়। তিথি একনিষ্ঠভাবে পড়াশুনো করে একটা একটা করে সেমিস্টার পার করতে থাকে। কলেজ আর বাড়ি ছাড়া তিথির জীবনে আর কিছু নেই। মৃন্ময়ীর সাথে বন্ধুত্বটা আরো ভালো হয়েছে তিথির। গোটা কলেজে তিথির বন্ধু বলতে এই এক মৃন্ময়ী আছে। তাছাড়া একজন মুখচোরা স্বল্পভাষী গ্ল্যামারহীন মেয়ের সাথে কেই বা বন্ধুত্ব করবে। আগামীকাল থেকে 4th সেম শুরু হবে। তিথি বাড়িতে বসে পরীক্ষার প্রিপারেশন করছে। ঘরের দরজাটা একটু ফাঁক করা ছিল। বাইরের ঘরে বরুণবাবু আর চামেলি দেবী নিজেদের মধ্যে কথা বলছেন। গ্র্যাজুয়েশন তো পড়াচ্ছ, এবার পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য লাফালাফি করবে। চামেলি সারাক্ষণ মেয়েটার পেছনে পড়ে দিত না তো। আচ্ছা, আমিই পেছনে পড়ে থাকি। চারিদিকে যা সব কাণ্ড হচ্ছে সেসব দেখার পরেও আমি চুপচাপ বসে থাকবো সে কথা ভেবো না কিন্তু। সারাক্ষণ শুধু গজর গজর করতেই আসে। এরপর যখন কিছু হবে তখন বুঝবি। তাই বলে কি মেয়েকে নিরক্ষর বানিয়ে রাখবে? ছেলের বাড়িতে কি বলবো? মেয়ে 12 পাস? না মানে কি মানে মানে উফ, সারা দিন রাত এই এক কথা বলে বলে কান ফালা করে দিল। নিজের ঘরে বসে বাবা মায়ের এইসব কথা শুনে চোখের পাতা ভিজে এলো তিথির। ঈশান, ও ও, বাবা, এসো না। বাইরে কেন দাঁড়িয়ে আছো? কিছু ভাবলি? কিসের ব্যাপারে বাবা? ওই যে বিয়ের ব্যাপারে। বাবা, তুমি তো সবটাই জানো, তবুও হ্যাঁ, জানি বলেই তো বলছি। এভাবে কি? অপেক্ষা করা যায়? জানি বাবা, তুমি এটাই জিজ্ঞাসা করবে, কিন্তু আমি কি করব বলো তো? আমি যে আর কাউকে সেভাবে। কিন্তু ঈশান, এভাবে কতদিন চলবে? তাছাড়া তিথি মেয়েটা এখন কোথায় আছে, তার বিয়ে হয়ে গেছে কিনা, এসব তো কিছুই জানিস না। তাতে কি বাবা? আমি যে শুধু তিথির জন্য অপেক্ষা করছি। ওকে ছাড়া যে আর কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যদি মেয়েটার বিয়ে হয়ে থাকে তখন?
তখন কি করবি তুই? জানি না, আমি জানি না। আমি শুধু এইটুকুই জানি যে আমি তাকে ভালোবাসি এবং তার জন্যই আমি অপেক্ষা করব। সময়ের তরি অনেক ঘাট পেরিয়ে এসেছে। তিথি তীর করে একটা একটা ধাপ অতিক্রম করে কলেজের শেষ ধাপটাও অতিক্রম করে নিয়েছে। আজ রেজাল্ট বেরিয়েছে তার। ফলাফল যথেষ্ট ভালো। আরে বাহ, তুই তো দারুণ রেজাল্ট করেছিস। এই নাম্বারে সিইউর আন্ডারে কোনো ভালো কলেজে পেয়ে যাবি আশা করি। আমার আর ইউনিভার্সিটি যাওয়া হবে না রে। এ মা, কেন? এত ভালো রেজাল্ট করেছিস, তুই নিশ্চিত থাক একটা ভালো কলেজ পেয়ে যাবি মাস্টার্সের জন্য। উহুম। না রে, এর চেয়ে বেশি পড়াশোনা আমার কপালে নেই মৃন্ময়। এই শোন, আরে তিথি, কোথায় যাচ্ছিস রে? দাঁড়া। না, তিথি আর দাঁড়ায় না। ছুটতে ছুটতে বেরিয়ে আসে কলেজ চত্বর থেকে। সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে আসে নিজের সমস্ত স্বপ্ন, ইচ্ছে আর আকাঙ্ক্ষাকে। আজ বিকেলে ছেলের বাড়ি থেকে তিথিকে দেখতে আসছে। চামেলি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাননি, তাই ফাইনাল পরীক্ষা দেওয়ার পরপরই তিথির জন্য ছেলে খুঁজতে শুরু করে দিয়েছিলেন। তার তারা দেখে মনে হচ্ছিল যেন তিথিকে সাত তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তিথির বিয়ে হয়ে যায়। যদিও এই বিয়েতে তিথির কোনো মত ছিল না, কিন্তু তার আপত্তি তোলারও কোনো জায়গা ছিল না। চোখের জল আর এক রাশ অভিযোগ নিয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় তিথি। কেটে গেছে আরো কিছু মাস। বিয়ের পর তিথি ভেবেছিল আগে যা হয়েছিল তা যাক, কিন্তু এইবার এই নতুন জীবনটা নিজের মতো করে সাজিয়ে নেবে, যেখানে এক টুকরো ঘর হবে, সেটা শুধু তার নিজের। কিন্তু এই পৃথিবীতে মানুষ যেটা ভাবে তা যে সবসময় খাপে খাপে মিলে যাবে তা তো নয়। কিছু ক্ষেত্রে ভাবনা চিন্তাগুলো ছিন্ন ভিন্ন, রক্তাক্ত হয়ে ছড়িয়ে পড়ে। তিথির ক্ষেত্রেও বিষয়টা ঠিক সেরকমই হয়েছিল। বিয়ের প্রথম মাস দেড়েক সব ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে শ্বশুরবাড়িতে সমস্যা শুরু হয়। প্রথম প্রথম শাশুড়ির দু একটা কাটা কাটা খোঁচা কথা থেকে শুরু হয়ে ক্রমেই তার রাতের বেলায় বেডরুমের চাপা গোঙানিতে পৌঁছতে দেরি হয় না। দিনের পর দিন শ্বশুরবাড়িতে তিথির উপর মানসিক নির্যাতন বাড়তেই থাকে। তিথি, সে শুধু ভাগ্যের পরিহাস দেখে নীরবে চোখের জল ফেলত। একটা সময় তিথির স্বামী প্রশান্ত তিথিকে তার বাড়ি রেখে দিয়ে সে ডিভোর্স ফাইল করল। তিথি যেন একেবারে চুপ করে গিয়েছিল। ডিভোর্সের কাগজপত্র হাতে আসতেই তিথি একটাও কথা না বলে সাইন করে চুপচাপ উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বেশ অনেকক্ষণ পর্যন্ত যখন তিথি দরজা খুলল না, তখন বরুণবাবু আর চামেলি দেবী এসে করাঘাত করতে থাকেন দরজায়। চামেলি দেবীর কথাটা শেষ হওয়ার আগেই দরজা খুলে তিথি বেরিয়ে এলো। বাবা মায়ের দিকে একটা শীতল দৃষ্টিতে তাকিয়ে এসে কেটে কেটে বলে, ভয় নেই, সুইসাইড করবো না দিদি, অত সাহস যে আমার নেই। তিথির মুখে এই কথা শুনে বরুণবাবু এবং চামেলি দেবী কেমন একটা থম মেরে গেলেন। দিন দিন তিথি আরও চুপচাপ হয়ে যায়। খাওয়া দাওয়া ঠিক করে না, তার ফলে অসুস্থ হয়ে পড়ে সে। বরুণবাবু তিথিকে ডক্টর দেখালে ডক্টর বলেন যে তিথির আসল অসুখটা শরীরে নয়, তার অসুখটা মনে থাবা গেড়েছে। তিথির মন অসুস্থ। সেদিন রাতে তিথি সামান্য কিছু খেয়েই ঘুমোতে চলে যায়। ঘরে শুয়ে চামেলি দেবীর চোখে আর ঘুম আসে না। দুশ্চিন্তায় তিনি শুধু এপাশ ওপাশ করতে থাকেন। বরুণবাবুর চোখেও ঘুম নেই। খানিক পরেই তিনি স্ত্রীর ফোঁপানোর আওয়াজ শুনে পাশ ফিরে বললেন, কি হলো ওটা? মেয়েটা বোধহয় আর বাঁচবে না গো। সেটাই তো তুমি চেয়েছিলে। এই কথা শুনে চামেলি দেবী শোয়া ছেড়ে উঠে বসলেন। কি, আমি চেয়েছিলাম মেয়েটা মরে যাক? হ্যাঁ,
তুমি তো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে। কখনো ভেবেছিলে যে মেয়েটা কি চায়? না, কখনো ভাবতে চাওনি। নিজের মেয়েকেই তুমি বিশ্বাস করে উঠতে পারোনি, তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিলে। কি লাভ হলো? 7 মাস ধরে মানসিক নির্যাতন সহ্য করলো মেয়েটা, তবু একবারও মুখ ফুটে আমাদের কিচ্ছু জানালো না। কেন জানো? কারণ সে যে আমাদের আর বিশ্বাস করতে পারে না। আমাদের প্রতি তার যে অনেক অভিযোগ। ছোট থেকেই তুমি তিথিকে অতিরিক্ত শাসনে রেখেছো, অকারণে বকাঝকা করতে। মেয়েটার কনফিডেন্সটাই তৈরি হতে দাওনি কখনো। তাহলে কি সন্তানকে শাসনে রাখাটা অন্যায়? না, শাসন নিশ্চয়ই করবে, কিন্তু তার সাথে যে স্নেহটাও করতে হয় চামেলি। আজকে মেয়ের যা অবস্থা হয়েছে সেটা সবটাই আমাদের জন্য, এবং আমাদেরকেই সেটা ঠিক করতে হবে চামেলি। কেটে গেছে আরও কয়েকটা দিন। বরুণবাবু এবং চামেলি দেবী এখন তিথির সাথেই বেশিরভাগ সময় কাটান, তার সাথে কথা বলার চেষ্টা করেন। একদিন বাজারে মৃন্ময়ী ঈশানকে দেখতে পেয়ে এগিয়ে আসে। আরে ঈশানদা, কেমন আছো? চিনতে পারছো আমায়? হ্যাঁ হ্যাঁ, বেশ চিনতে পারছি। আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তা কি করছিস এখন? আমিও ভালোই আছি। একটা কোম্পানিতে অ্যাকাউন্ট হিসেবে কাজ করছি। আচ্ছা, তুমি কি করছো? কোথায় আছো এখন? সেদিন মেসেঞ্জারে অরিত্রদার সাথে কথা হচ্ছিল, সেই জানালো তুমি নাকি বাইরে আছো। হ্যাঁ, দুবাইতে আছি আপাতত। এই বছরখানেক হলো। ঈশানকে চুপ থাকতে দেখে মৃন্ময়ী বলে, একটা কথা বলবো ঈশানদা? হ্যাঁ বল না, এত ইতস্তত করছিস কেন? তিথি ভালো নেই ঈশানদা। তিথি? কি হয়েছে তার? আমি সব বলবো ঈশানদা, কিন্তু তার আগে আমার জানা প্রয়োজন, তুমি কি তিথিকে এখনো পছন্দ করো? অরিত্রদা বলছিল তুমি এখনো একা আছো। তিথি ছাড়া যে আর কাউকে সেই জায়গাটা আমি দিতে পারিনি। যাই হোক, তুই বল যে তিথির কি হয়েছে। মৃন্ময়ী ঈশানকে তখন তিথির সব কথা বলে। ঈশানকে মৃন্ময়ী ফেসবুকে অ্যাড করে নেয়। তিথি এখন একটু একটু করে বাবা মায়ের সাথে সহজ হতে শুরু করেছে। একদিন বিকেলে চা খেতে খেতে বরুণবাবু চামেলি দেবীকে বলেন, তিথির জন্য একটা সম্বন্ধ এসেছে। বিয়ে? কিন্তু তিথি কি রাজি হবে? আবার আবার যদি... আমি তাদেরকে সবটাই পরিষ্কার করে বলেছি। তারা জানায় যে তিথি সম্পর্কে তারা সবটাই জানে। ছেলে তিথির কলেজে সিনিয়র ছিল, বর্তমানে দুবাইতে পোস্টেড। কি নাম ছেলের? ঈশান রায়। তিথিকে রাজি করানোটাই যে সবচেয়ে কঠিন কাজ গো। দেখছি আমি কথা বলে। সেই দিনই রাতের বেলা বরুণবাবু তিথির ঘরে গেলেন। আসবো মা? এসো না বাবা, তুমি আবার অনুমতি নিচ্ছ কেন? মারে, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আমি আবার কি মনে করব বাবা? আমার মনে করাতে বা কি যায় আসে? এমন ভাবে বলিস না মা, তোর এই সর্বনাশের কারণ তো আমরাই, বল। না বাবা, সবটাই আমার দুর্ভাগ্য। না রে, আমরা যদি জোর করে তোর বিয়েটা না দিতাম, তাহলে তাহলে হয়তো তোর জীবনটা আজ অন্যরকম হতো। মা, বলছিলাম যে তোর জন্য একটা সম্বন্ধ এসেছে, ছেলে। বাবা, জানি মা, কিন্তু তোর উপরে কোনো জোর নেই। তারা কিন্তু তোর ব্যাপারে সবটাই জানে, সব জেনে শুনে। কিন্তু বাবা, আমি যে আর আগে তিথি বসাক নই। আমার নামের পাশে যে তকমা লেগে গেছে, ডিভোর্সি, যে 1 বছরও স্বামী ঘর টিকাতে পারি। না মা, তোর নামের সামনে কোনো তকমা লাগেনি রে। ওভাবে একদম ভাবিস না। তুই একবার ছেলেটার সঙ্গে দেখা করে নে, তারপর তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই আমরা মেনে নেব। দেখো, তুমি যেটা ভালো বোঝো।
আমি তবে পরশু ছেলের বাড়িতে আসতে বলছি। ঠিক আছে বাবা। মেয়ের সাথে কথা বলে বরুণবাবু ছেলের বাড়িকে পরশু আসতে বললেন। তারপর চামেলি দেবীর সাথে পরশু দিনের আয়োজনের জন্য আলোচনায় বসলেন। ওদিকে তিথির মনে চলছে এক অদম্য অস্থিরতা। আবার কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে তার জীবনে? এই ছেলেটা যদি প্রশান্তর মতো হয়। তিথি বড্ড ফাঁপড়ে পড়ে, চোখ দিয়ে তার অবিরাম জল গড়িয়ে পড়ে। সকাল থেকেই বরুণবাবু একবার ঘরে আরেকবার বাইরে যাচ্ছেন, আর ঘন ঘন ঘড়ি দেখে যাচ্ছেন। হঠাৎ বাড়ির সামনে একটা খয়েরি রঙের টয়োটা এসে থামতেই বরুণবাবু ছুটে ঘরে ঢুকে চামেলি দেবীকে বললেন, কই গো? আরে ওরা এসে গেছে কি? চামেলি দেবী রান্নাঘর থেকে বাইরে আসতেই বরুণবাবু বাইরে গিয়ে দেখেন ছেলের বাড়ির সবাই গাড়ি থেকে নেমে বাড়ির উঠোনে চলে এসেছেন। আরে আসুন আসুন আসুন, নমস্কার। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, অসুবিধা হবে কেন? আপনি তো লাইভ লোকেশন পাঠিয়েই দিয়েছিলেন। যাক যাক, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, চলুন চলুন। একটু শরবত বলি? হ্যাঁ, শরবত চলতেই পারে। বরুণবাবু অতিথিদের বসিয়ে ভেতরের ঘরে গিয়ে গিন্নিকে বলেন, কই গো, তোমরা তৈরি তো? ওরা কিন্তু চলে এসেছে। আর শোনো, তিথিকে দিয়ে সবার জন্য শরবত পাঠিয়ে দাও, কেমন? আপনারা বসুন, তিথিকে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তিথি আসুক। ততক্ষণে আপনি ছেলেকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে করে নিন। কি আবার জিজ্ঞাসা করবো? ঈশান পড়াশোনা শেষ করে চাকরি করছে, স্যালারিও ভালো, মেয়েকে আমার ভালোই রাখবে। ওদের কথাবার্তার মাঝেই বরুণবাবুর স্ত্রী তিথিকে নিয়ে বাইরের ঘরে আসেন। তিথির হাতে শরবতের ট্রে ধরা। ঈশান চোখ তুলে তিথিকে দেখে আবার চোখ নামিয়ে নেয়। তিথি সবাইকে শরবত দিয়ে জড়সড় হয়ে সোফার এক কোণে বসে। তিথি সম্পর্কে তো আমাদের সবই জানা, বরং ঈশান আর তিথির কথা বলা বেশি প্রয়োজন। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। যা তিথি, ঈশানকে আমাদের ছাদটা দেখিয়ে নিয়ে আয়। জানেন তো, তিথির আবার ফুলের গাছ লাগানোর খুব শখ। গোটা ছাদটা সে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। বড়দের কথা শুনে তিথি ঈশানকে নিয়ে ছাদে আসে। ইয়ে, আপনার কিছু জানার নেই আমার সম্পর্কে? কি জানবো? না মানে না মানে আমাদের তো কেন করতে চাইছেন একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে? কেন করতে চাইছেন এমন একজন মেয়েকে বিয়ে যে তার স্বামীর ঘরে 1 বছরও টিকতে পারেনি? আপনার আপনার ঘেন্না হবে না কারোর উচ্ছিষ্ট করা দেহ ছুঁতে? জানো তিথি, যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে উঠেছিলাম তখন ভেবেছিলাম যে কেরিয়ারকেই ধ্যান জ্ঞান করব, অন্য কোনো দিকে তাকাবো না। কিন্তু মানুষ যা ভাবে হয় তার ঠিক উল্টো। যখন 4th ইয়ারে উঠলাম তখন ফার্স্ট ইয়ারে একটি মেয়ে ভর্তি হলো। মেয়েটিকে দেখতে যে খুব সাংঘাতিক সুন্দরী ছিল তা নয়, তবে তার হাসিতে কিছু একটা ছিল। যখন মেয়েটা চোখে কাজল আর হলুদ সালোয়ার পরে আসতো তখন আমার মনে হতো যে আমি যেন শ্বাস নিতেই ভুলে গেছি। বুঝতে পারছিলাম যে মেয়েটির সাথে আমি নিজেকে জড়িয়ে নিচ্ছি, কিন্তু কিন্তু মেয়েটিকে কখনোই কিছু বলে উঠতে পারিনি। আর কি, কলেজ শেষ হয়ে গেল আর আমিও পড়াশোনার জন্য অন্য জায়গায় চলে এলাম। তবে মেয়েটা আমার মনেই থেকে গিয়েছিল। তাহলে তাকেই তো বিয়ে করতে পারতেন, আমাকে কেন? তাকেই তো বিয়ে করে নিজের কাছে নিয়ে যেতে এসেছি। মানে? সেই মেয়েটা তুমি তিথি। তুমি তো এখনো মুখ তুলে আমাকে দেখোইনি। দেখলে কলেজ সিনিয়র ঈশান সেনকে ঠিক চিনতে পারতে। জানো তিথি, যেদিন তোমাকে প্রথম দেখে মন হারিয়েছিলাম
সেদিন তুমিও এই হলুদ রংটাই পরেছিলে, আর আজ যখন তোমাকে আপন করে নিয়ে যেতে এলাম তখনও তুমি এই হলুদ রংটাই পরে আছো। কিন্তু আমি তো ভালোবাসা কখনো দৈহিক হয় না তিথি, ভালোবাসা মানসিক। ভালোবাসার মধ্যে দেহ আসে ঠিকই, কিন্তু দেহটাই যে সবকিছু নয়। তুমি আমাকে আর ফিরিয়ে দিও না লক্ষ্মীটি। তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার যে নেই ঈশান। আচ্ছা, তাই নাকি? তাহলে ভালোবেসে আমার ভালোবাসাকে জড়িয়ে ধরার অনুমতি কি পাওয়া যাবে তিথি ম্যাডাম? স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ। আমরা শুধু গল্প শোনাই না, গল্প দেখাইও। চাইলে পাঠাতে পারো তোমার গল্প আমাদের মেলে। আমাদের মেল storyshedsinfo@gmail.com। বানানটি হলো STORYSHADESINFO@gmail.com। আজ তুমি শুনলে তনিমা সাহার লেখা সেই যে হলুদ পাখি। গল্পের বিভিন্ন চরিত্রে অ্যানি, শান, ঋদ্ধেন্দ্র, অনুষ্কা, পার্থিতা, অর্ণব, অমৃতা, মৈত্রী। আসবো আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 9:40। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন লাভেরিয়া।